আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা যারা নবম দশম এবং যারা এসএসসি পরীক্ষা শেষ করলে, বিশেষ করে যারা নবম দশম এবং আগামীতে এসএসসি পরীক্ষা দিবে, তাদের উদ্দেশ্যে যশোর বোর্ড 2025 সালে যে এমসিকিউ প্রশ্নটা এসেছিল, এই প্রশ্নটা একটু সংক্ষিপ্ত সমাধান করব। আজকে পার্ট 1 নিয়ে আলোচনা করব, আগামী দিন পার্ট 2 এ দুইটা পর্বে ভাগ করব। আমরা আজকে প্রথম পর্ব প্রশ্নগুলো একটু দেখি। এখানে আমরা 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়ে এবং প্রস্থ 10% হ্রাস পেল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত % হ্রাস পেল, এটা আমাদের বের করতে বলছে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের যখন বিষয় থাকবে তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব, a প্লাস বি ডিভাইডেড বাই এ বি ডিভাইডেড বাই 100। অর্থাৎ দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 20, এবং প্রস্থ হ্রাস পেয়েছে, তাহলে -10। বৃদ্ধির ক্ষেত্রে আমরা পজিটিভ দিব আর হ্রাসের ক্ষেত্রে আমরা নেগেটিভ দিব। তারপর এখানে আমরা আবার মানটা বসাবো, 20 × -10 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে 10, এখানে প্লাস, দুটো শূন্য কেটে যাবে, তাহলে এখানে হবে -2 অর্থাৎ 8। তাহলে আমাদের উত্তর হবে 8। যদি পজিটিভ আসে তাহলে 8% বৃদ্ধি, আর যদি নেগেটিভ আসতেও তাহলে 8% হ্রাস। তাহলে আমি আবারও যদি বলি, আমি তোমাদেরকে আবারও যদি একটু ক্লিয়ার করি, 1 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে এবং প্রস্থ 10% হ্রাস পেয়েছে, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। আমরা এই সূত্র দিয়ে সমাধানটা করব এবং এখানে বৃদ্ধির ক্ষেত্রে পজিটিভ মান বসাবো এবং হ্রাসের ক্ষেত্রে নেগেটিভ মানটা বসাবো। বসিয়ে যদি সর্বশেষ আনসারটা যদি পজিটিভ আসে তাহলে বৃদ্ধি, এবং যদি নেগেটিভ আসে তাহলে হ্রাস। এটা মনে রাখবো আমরা। 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে দেয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 দেয়া আছে। এখন আমাদের এখানে নির্ণয় করতে বলছে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা, এটার মান। আমরা এখানে সাধারণভাবে যদি এটাকে বর্গ, এটা যদি এরকম আলাদা করে ভেঙে নিই, আমরা জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ a মাইনাস বি। সেই ক্ষেত্রে আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1 ইন্টু এটার মান দেওয়া আছে, অলরেডি এটার মান আমাদের 2 দেওয়া আছে, তাহলে ইজ ইকুয়াল টু 2। আমরা কিন্তু এভাবে কিন্তু সমাধান করতে পারি। তাহলে তোমরা যদি বেসিকটা জানো তাহলে কিন্তু সমাধানটা তোমরা খুব দ্রুত করতে পারবা। তোমাদের বেসিকটা হচ্ছে মেইন। তোমরা যদি বেসিকটা জানতে পারো তাহলে অবশ্যই অঙ্কের সমাধানগুলো খুব দ্রুত করতে পারবে। আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। দেখো 3 নম্বরের জন্য একটা বেসিক আছে। আমরা জানি কোনো বৃত্তস্থ চতুর্ভুজ, সেটা আয়তও হতে পারে বর্গও হতে পারে, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে এই কোণটা যদি 96 ডিগ্রি হয় তাহলে এটাও 96 ডিগ্রি হবে, এবং এই কোণের পরিমাণটা 20 ডিগ্রি দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে বলছে এই কোণ অর্থাৎ সিবিই কোণ, অর্থাৎ এই কোণের পরিমাণটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি ত্রিভুজের 3টা কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা এখান থেকে অবশ্যই খুব অল্প সময়ে কিন্তু মানটা নির্ণয় করতে পারি। অতএব আমরা বলতে পারি সিবিই কোণ ইজ ইকুয়াল টু 64। খুব সহজে কিন্তু মানটা নির্ণয় করতে পারি। এই জন্য আমাদের যে জ্যামিতির যে বেসিকগুলো আছে, অর্থাৎ যে জ্যামিতির যে আমাদের মানে যেগুলো আমরা যুক্তি বলি, যে যুক্তিগুলো যেগুলো আছে এগুলো যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি তাহলে কিন্তু সবগুলো সমাধান আমরা খুব দ্রুত সময়ে করতে পারবো। তারপর আমরা পরের অঙ্কটা দেখতে পাচ্ছি যে এই মানটার x ভিত্তিক লগ, তাহলে ভিত্তিটা হচ্ছে x, অর্থাৎ লগ x, মানটা দেয়া আছে x বর্গমূল x। আমরা প্রত্যেকেই জানি যে লগের ক্ষেত্রে বেজ এবং মান সমান হলে তখন তার মানটা হবে 1।
অর্থাৎ আমরা যদি এখানে যেহেতু বেসটা এক্স আছে, আমরা যদি এখানে এক্সের পাওয়ার একটা 1 বসাই দিলাম, এখানে এক্সের পাওয়ার হাফ বসাই দিলাম। এখন আমরা জানি সূচকের জন্য বেসগুলো একই হবে এবং পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ 1 এবং হাফ যোগ করলে 3/2, এটা তোমরা প্রত্যেকেই জানো। তাহলে 3/2 যখন সামনে চলে আসবে, তাহলে আমরা কিন্তু এখানে লগ এই যে এটার মান 1, তাহলে আমাদের উত্তর হবে 3/2। এটা খুব ইজি ওয়েতে আমরা করতে পারবো। তাহলে আমরা প্রথম 4টি প্রশ্ন সমাধান করলাম, কত সহজে আমরা সমাধান করে ফেললাম। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। নিচের তথ্যের আলোকে 5 এবং 6 নম্বর প্রশ্ন উত্তর করতে বলছে। আচ্ছা, আমরা তথ্যটা একটু দেখে নিই। তথ্য দেওয়া আছে একটা বৃত্তের ভিতরে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ওকে, কেন্দ্রটা হচ্ছে ও। আচ্ছা, আমরা আমাদের তথ্যটাকে অঙ্কন করে নিলাম। এখানে এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি, এটা ও। ওকে, এখানে দেয়া আছে এসি এর মান। আচ্ছা, এসি এর মান যেহেতু দেয়া আছে এবং এই শর্ত বলছে এটা এবং এটা সমান, যখন দুটো বাহু সমান তার মানে আমরা বুঝবো এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর পরিমাণ সমান। এখানে এসি হচ্ছে কর্ণ, এসি এর মানটা দেয়া আছে 8√2। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু বাহু, আমি যে কোনো একটা বাহু নিতে পারি। এখানে 8√2, আমরা যদি √2 কেটে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাবো এবি এর মান সরাসরি 8 পাবো। এবং বলছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা লিখি, বৃত্তের ক্ষেত্রফল লিখি πr²। এখন আমাদের প্রয়োজন আর এর মান। তাহলে যেহেতু এই এসি কর্ণটা মূলবিন্দুগামী, অর্থাৎ আমরা বলতে পারি এই এসি হচ্ছে বৃত্তের ব্যাস, অর্থাৎ এই এসি এর পরিমাণটাই হচ্ছে কি বৃত্তের ব্যাস, অর্থাৎ 2π = 8√2, অর্থাৎ আর এর মানটা আমরা এখানে বলতে পারি 4√2। এখন এখানে আমরা পাই আর এর মান 4√2 বসিয়ে দিয়ে স্কোয়ার করব, তাহলে এখানে পাই, এখানে হবে 32 পাই। যেহেতু 32 পাই প্রশ্নে নেই, সুতরাং আমরা এই মানটাকে ক্যালকুলেশন করে ক্যালকুলেটরের সাহায্যে মানটা নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, তোমরা যারা আগামীতে এসএসসি পরীক্ষা দিবা, তোমরা এসএসসি পরীক্ষার এমসিকিউগুলো নিয়ে অনেক ভয় পাও। এমসিকিউগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমসিকিউ যদি একটু বুঝিয়ে করো তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব অল্প সময়ে সমাধান করতে পারবে। এই জন্য তোমরা ভয় পাবে না, তোমরা প্রথম থেকে তোমাদের মনোবলটাকে অনেক শক্তিশালী রাখার চেষ্টা করবে। তারপরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। উপাত্তের ক্ষেত্রে প্রচুরক কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ একাধিক হতে পারে, সবচেয়ে বেশিবার উপস্থাপিত মান। অর্থাৎ প্রচুরকটা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ আমাদের অবশ্যই লাগবে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ হচ্ছে 3টি, গড়, মধ্যক এবং প্রচুরক। তাহলে এই 3টির ভিতরে প্রচুরক অবশ্যই আছে, সেই ক্ষেত্রে আমাদের এটা রাইট। এবং একাধিকবার, হ্যাঁ, প্রচুরকটা কি যে মানটা সব থেকে বেশি সংখ্যক বার থাকে তাকে আমরা প্রচুরক বলি, অথবা একাধিকবার দেখতে বলি, এটাও রাইট। আবার সব থেকে বেশিবার উপস্থাপিত মান, হ্যাঁ, এটাও রাইট। অর্থাৎ সব থেকে বেশি সংখ্যক বার যেটা থাকে তাকে আমরা প্রচুরক বলি। তাহলে 3টা শর্তই রাইট। 8 নম্বর যে প্রশ্নটা দেয়া আছে, আমাদের প্রশ্নটা আমি একটু তুলে নিই। এখানে দেয়া আছে 3 sin square theta minus 4 cos square theta is equal 0। বের করতে বলছে tan theta এর মান। আমরা খুব সহজে নির্ণয় করব, যেহেতু ডান পাশে 0 আছে, সুতরাং আমাদের ভাবার কোনো কারণ নেই। এই মানটাকে আমরা সরাসরি ডান পাশে পার করে দিব। এখন আমরা এই cosকে এই ডান পাশে পার করব, বাম পাশে পার করব, তাহলে এখানে হবে 4/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan স্কোয়ার সমান 4/3। তাহলে এখান থেকে আমরা tan থিটা এর মানটা লিখব, tan থিটা সমান বর্গমূল 4/3, অর্থাৎ আমরা লিখতে পারি 2 বর্গমূল 3। তাহলে এটাও কিন্তু খুব সহজে কিন্তু এই মানটা নির্ণয় করতে পারলাম। তাহলে যদি ডান পাশে 0 ছাড়াও অন্য কোনো মান থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অন্য একটি ওয়ে অবলম্বন করতাম। যেহেতু ডান পাশে 0 ছিল, সুতরাং আমরা খুব সহজেই এই মানটাকে সমাধান করতে পারলাম। এখানে বলছে স্বাভাবিক লগারিদমের ভিত্তি কত ধরা হয়। এই মানটা তোমরা মনে রাখবে, স্বাভাবিক লগারিদমের ভিত্তিটা কত, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এখানে 10 নম্বরটা বলছে
সমীকরণের লেখের উপর অবস্থিত বিন্দু কোনটি, অর্থাৎ ওই সমীকরণের উপরস্থ বিন্দু কোনটি এটা নির্ণয় করার জন্য আমরা একটা বিকল্প ওয়ে ব্যবহার করব। এখানে দেয়া আছে 3x - y = 7। এখানে 4টা অপশন আছে, এই প্রত্যেকটি অপশনের মান আমরা এই সমীকরণে বসিয়ে দেব, দিয়ে দেখব যে মানটার জন্য সমীকরণটি সিদ্ধ হবে ওই মানটাই উত্তর। আমরা ক থেকেই শুরু করব, যদি ক নাম্বার উত্তর মিলে যায় তাহলে তো খ নাম্বারে যেতে হবে না। আমরা এখানে ক নাম্বার দেখতে পাচ্ছি x এর মান 2, y এর মান -1, তা 3 × 2, y এর মান -1, তাহলে 6 + 1 = 7, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে। অর্থাৎ খ নাম্বার এবং ঘ নাম্বার আমাদের করার কোনো প্রয়োজন নেই। যে বিন্দু দ্বারা যে কোনো সমীকরণ সিদ্ধ হবে ওই বিন্দুটাই হচ্ছে ওই সমীকরণের উপরস্থ বিন্দু। আমরা পরবর্তী, প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের সারণীর ভিত্তিতে 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। আমরা এটার জন্য সারণীতে দেখতে পাচ্ছি প্রচুরক নির্ণয় করো। আমরা প্রথমে সারণীটা তোমাদের একটু দেখাবো, একটু বড় করে তোমাদের দেখাই। প্রথম সারণীতে আমরা দেখতে পাচ্ছি এখানে মানটা আছে হচ্ছে 30 থেকে 39, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, আরেকটা আছে 70 থেকে 79। এখানে মানটা দেখতে পাচ্ছি গণসংখ্যা 5, 6, 10, 6 এবং 3। তাহলে প্রচুরকের জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি L + F1 + F2 × H। Lটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণী কোনটা? যার গণসংখ্যা সব থেকে বেশি। গণসংখ্যা কার বেশি? এই যে 10, আর নিম্নসীমা কত? 50। এটাকে বলা হয় নিম্নসীমা, এটাকে বলা হয় উচ্চসীমা। F1 হচ্ছে প্রচুরক শ্রেণী থেকে তার আগের গণসংখ্যার পার্থক্য। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর সাথে তার পরের গণসংখ্যার পার্থক্য। আর H হচ্ছে শ্রেণী ব্যবধান। আমরা জানি 30 থেকে 39 শ্রেণী ব্যবধান 10। এখন যদি মানগুলো আমরা বসিয়ে দিই, 50, 4, এখানেও বসিয়ে দিলাম × 10, তাহলে আমরা কিন্তু এই 4 এবং 10 গুণ করলে 40, এখানে কিন্তু 8 কেটে দিলে কত হবে? 5। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের মানটা হবে এই। এখন আমরা কিন্তু প্রচুরক পেয়ে গেলাম, এখন আমাদের প্রয়োজন মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য, প্রিয় শিক্ষার্থী, মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের কি প্রয়োজন? ক্রমযোজিত গণসংখ্যা। তোমরা হয়তো অনেকেই অনেক সময় সরাসরি যেটা গণসংখ্যা বেশি ওটাকে মধ্য শ্রেণী বিবেচনা করো, কিন্তু তা না করে তোমরা অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করবে। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার জন্য তোমরা এখানে এক্সট্রা একটা দাগ দিবে। প্রথমে 5 এবং 6 যোগ করলাম, এখানে 21, 27, এখানে হবে 30। অর্থাৎ এই মানটাকে আমরা বলি n এর মান। তাহলে n/2 অর্থাৎ 15। এই 15 দেখতে হবে ক্রমযোজিত গণসংখ্যার কোন মানটার ভিতরে আছে। এখানে দেখতে পাচ্ছি 21, এখানে দেখতে পাচ্ছি 11, অর্থাৎ 12 থেকে 21 পর্যন্ত যে মানটাই আসবে না কেন সেই মানটা অবশ্যই এই সারণীর মধ্যে বিদ্যমান, অর্থাৎ 50 থেকে 59। এবং এইটাকে আমরা বলবো হচ্ছে মধ্যমা শ্রেণী। এখানে বই করতে বলছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীটাই হচ্ছে আমার 50 থেকে 59। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য খুব ইজি একটি ওয়ে। এখানে ডি এবং ই বলছে, প্রশ্নটা যেভাবে বলছে যে এ, বি এবং সি, বলছে ডি এবং ইটা হচ্ছে বিসি এবং এসি এর মধ্যবিন্দু। আমরা সুন্দর করে যোগ করে দিলাম। আমাদের ডিই এর মানটা নির্ণয় করতে বলছে। আমরা জানি যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে যেহেতু এই দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা অবশ্যই এই বাহুর অর্ধেক, তাহলে হাফ × এবি। তাহলে এখান থেকে হাফ, এবি এর মান 7, অর্থাৎ 3.5। আমরা কিন্তু খুব সহজে কিন্তু মানটা নির্ণয় করতে পারলাম। আমরা শুধু এখানে আরো একটা অপশন আছে, ওটা আমরা আগামী পাঠে আলোচনা করব। বিসি এর মান দেয়া আছে, ওটা আমাদের প্রয়োজনে, এটার জন্য আমরা আলাদা একটা পার্ট নিয়ে কাজ করব। তাহলে আমরা জানি
যে কোনো ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো আমার পেজটি ফলো করবে, এবং তোমরা যারা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী আছো আগামীবার অর্থাৎ 2026-এ, তাদের জন্য অবশ্যই 2025-এর সকল এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি পার্ট বাই পার্ট সবগুলো এমসিকিউ আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পার্ট নিয়ে। আল্লাহ হাফেজ।